মিস্টার সিউজন, আপনাকে আমি খুব একটা চিনি না, কিন্তু আপনার ভাতিজা জিয়ন জাংকুকের কথা লোকমুখে অনেক শুনেছি। আমি আমার সাধ্যমতো আপনাদের খোঁজ নিয়ে জেনেছি আপনাদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার অপব্যবহার করেন না। দেশের সমাজের মানুষের ভালোর জন্য অনেকটা অবদান আছে আপনাদের, আপনারা অনেকটা অবদান রাখেন। তাই আপনাদের ভরসা করে আমি কিছু সত্যি জানাতে চাই। নাহির খান সবার সামনে যতটা মহান, ঠিক তার চেয়েও ভয়ঙ্কর তার ভেতরের রূপ। তার ডাক্তারি পেশার আড়ালে রয়েছে হিংস্রতা। ডাক্তারি পেশার সুযোগ নিয়ে হসপিটালে জন্ম নেওয়া নবজাতক শিশুদের কৌশলে সরিয়ে দিয়ে মৃত বাচ্চাদের বাবা মায়ের হাতে তুলে দেয়। সেই নবজাতক বাচ্চাদের সরিয়ে নিয়ে বিক্রি করে দেয়। সেই সাথে রোগীদের অপারেশন করার সময় শরীরে বিভিন্ন অংশ কেটে নিয়ে কালোবাজারে ব্যবসা করে। শুধু এতটুকুতেই ক্ষান্ত না, বছর শেষে শত শত মেয়েদের পাচার করার ব্যবসায়ীর সাথে ওনার ভাইয়ের হাত আছে। এমনকি আপনার ভাইয়ের হসপিটালের অর্ধেক শেয়ার কেড়ে নেওয়ার জন্য তাকে মারার প্ল্যানও রোজ রোজ করে চলেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা খোঁজ নিয়ে বিষয়টা দেখতে পারেন, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, এই নরপশু জালেমদের ধ্বংস করে দিন। তাদের জন্য রোজ রোজ হারাচ্ছে হাজারো প্রাণ। আমার বিশ্বাস আপনারা এই জানোয়ারদের উপযুক্ত শাস্তি দেবেন। জানি না আজকের পর আমার এই পৃথিবীতে সূর্য দেখার আর সুযোগ হবে কিনা। আপনাকে আমি বলে দিয়েছি, এই কথা আপনি বাসার বাইরে পা দেওয়ার সাথে সাথে তার কানে চলে যাবে, কিন্তু এতে আমার আফসোস নেই, কারণ ততক্ষণে চিঠিটা আপনার হাতে পৌঁছে যাবে। আমি আমার জীবনের বিনিময়ে এই নরপশুদের শাস্তি চাই, মুক্তি দিতে চাই হাজারো তরুণী, নবজাতক শিশু, অসহায় মানুষদের। দয়া করে এই অসহায় মানুষদের সহায় হন, ধ্বংস করে দিন এই জালেমদের। চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল সিউজন। একজন নারী যে নিজের জীবনের পরোয়া না করে এত বড় কাজ করেছে। যদিও তারা এই কয়েকদিনে খোঁজ নিয়ে নাহির খানের সব কুকর্মের কথা জেনে গিয়েছে, শুধু প্রমাণগুলো হাতে পাওয়ার বাকি ছিল। এই স্বার্থপর যুগে তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে তাদের কাছে সত্যিটা পৌঁছে দেওয়ার জন্য কতটা অবদান রেখেছে ভাবতেই সিউজন থমকে গেল। সিউজনকে এমন থম মেরে বসে থাকতে দেখে জাংকুক ড্রাইভ করতে করতে বলল, কি হয়েছে, কি লেখা আছে? সিউজন কোনো কথা না বলে জাংকুকের দিকে চিঠিটা বাড়িয়ে দিল। জাংকুক ড্রাইভ করার পাশাপাশি চিঠিতে চোখ বুলালো। মিসেস আইরিনের এই নিঃস্বার্থ অবদান দেখে জাংকুকও থমকালো। ততক্ষণে গাড়ি হসপিটালে পৌঁছে যেতেই মিসেস আইরিনকে দ্রুত অ্যাডমিট করালো। দুপুরে তার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরতে দুর্বল শরীরে উঠে বসে বুঝে উঠতে চাইল কোথায় আছে তিনি। তখন জাংকুক আর সিউজন কেবিনে প্রবেশ করতে ভদ্রমহিলা চমকে উঠল। জাংকুক আর সিউজন মিসেস আইরিনকে কিছু একটা বলে তাদের সাথে নিয়ে গেল। নামজুনও এখন মোটামুটি সুস্থ, এখন বাসায় নিয়ে যাওয়া যাবে। তাই নামজুন আর মিসেস আইরিনকে নিয়ে জীবন বাড়িতে প্রবেশ করতেই নামজুনকে জাংকুক আর সিউজন ধরে নিয়ে সোফায় বসালো। অসুস্থ হওয়ার পর থেকে ছেলে আর ভাইয়ের এই কেয়ারগুলো দেখে জল জল করে উঠল নামজুনের চোখ। এত বছর রাগ অভিমান করে ভাই আর ছেলের সাথে কতটাই না দূরত্ব বজায় করেছিল, ভাবতেই খুব করে আফসোস হলো। কেন আরও আগে এই ভাইকে আর ছেলেকে বুঝলো না? তাহলে এতগুলো বছর তো এতটা সুন্দর মধুর হয়ে কাটাতে পারত, সবাই এক হয়ে থাকতো। একজনের কষ্টে আরেকজন এভাবে কাঁধে বর্ষায় হাত রেখে পাশে থাকতো। নামজুনকে সোফায় বসাতেই জিন বেগম আর জিসু বেগম দেখভাল করতে ব্যস্ত হয়ে পড়ল। কারো চোখ মিসেস আইরিনের দিকে না পড়লেও আশার চোখ যেয়ে পড়ল দরজার সামনে গুটিসুটি হয়ে মলিন মুখে দাঁড়িয়ে থাকা মিসেস আইরিনের দিকে। অত্যন্ত রূপসীর অধিকারী ভদ্রমহিলার মুখের এক এক জায়গায় আঘাতের চিহ্ন স্পষ্ট। আশা সেদিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে জাংকুকের উদ্দেশ্যে বলল, জাংকুক ভাইয়া, উনি কে? আশার প্রশ্নে এতক্ষণ সবার চোখ মিসেস আইরিনের দিকে পড়তেই তিনি আরও গুটিয়ে গেল। জিন বেগম আর জিসু বেগম জাংকুকের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই জাংকুক গলা ছেড়ে বলল, সব প্রশ্নের উত্তর একটু পর জানতে পারবে, আগে ওনাকে একটু ফ্রেশ হয়ে রেস্ট করতে দাও, ওনার শরীর দুর্বল, রেস্টের প্রয়োজন। জাংকুকের কথায় কেউ আর কোনো প্রশ্ন করলো না। জিসু বেগম, মিসেস আমার সাথে আসুন। মিসেস আইরিন কোনো বাক্য বিনিময় না করে গুটি গুটি কদমে জিসু বেগমের সাথে উপরে উঠে গেল। তারা যেতেই জাংকুক জিন বেগমের উদ্দেশ্যে বলল, বাবার দিকে খেয়াল রাখো, আমি ফ্রেশ হয়ে আসছি, এই বলে উপরে উঠে গেল। ছেলে যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে নামজুন এবার সিউজনের দিকে তাকালো। ভাইয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে তিনি নম্র স্বরে বলল, তুমিও ফ্রেশ হয়ে এসো। এত বছর পর ভাইয়ের নম্র স্বর শুনে সিউজনের ঠোঁটের কোণে খুশির ঝলক ফুটে উঠল। তিনি খুশি হয়ে বলল, সমস্যা নেই, ওরা আসুক তারপর যাই। আমাকে নিয়ে এত ভেবো না, আমি ঠিক আছি এখন, কোনো প্রয়োজন হলে ডেকে নেব, তোমাকে ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে এসো। ভাইয়ের কথায় চিকচুক করে উঠল সিউজনের চোখ। আজ কতগুলো বছর পর ভাই রূপে বাবার মতো স্নেহটা আবার খুঁজে পেয়ে আনন্দের চোখ জোড়া চিকচিক করে উঠল। জাগক রুমে প্রবেশ করতেই চোখে পড়ল বেটির সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে তে। কলাপাতা রঙের মায়ের শাড়িতে অর্ধাঙ্গিনীকে দেখে মন জুড়ে ছেয়ে গেল শীতলতা। তের স্নিগ্ধ মুখের দিকে তাকাতে জাগকের সব ক্লান্ত মুহূর্তের মাঝে ভ্যানিশ হয়ে গেল। জাগক ধীর পায়ে তের কাছে গিয়ে কপালে হাত রাখলো, চেক করলো জ্বর আছে কিনা।
কপালে কারো হাতের ছোঁয়া পেতে তে পিট পিট করে চোখ খুললে চোখের সামনে জাঙ্কুককে দেখে কিছুটা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে কপাল থেকে জাঙ্কুকের হাত সরিয়ে গাল ফুলিয়ে বলল, আমাকে সকালে আম্মুর কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে যাননি কেন? তের অভিমানী কণ্ঠস্বর শুনে স্মিত হেসে জাঙ্কুক তের ফুলানো গাল বাচ্চাদের মতো করে টেনে দিয়ে বলল, শরীরে এখনো জ্বর, কাল সারা রাত ছটফট করেছো, এরপরও শক্তি আছে জার্নি করার? জাঙ্কুকের এভাবে গাল টেনে দিতেই তে নাকের পাটা ফুলিয়ে খেপে বলল, একদম গাল টানবেন না। তেকে আরো খেপানোর জন্য জাঙ্কুক আবারও তের গাল টেনে দিয়ে ঠোঁট কামড়ে হেসে পড়ল, আবারও টানলাম, কি করবে? তে এবার আরো খেপে গিয়ে জাঙ্কুকের হাত খামচে ধরে বলল, একদম খামচে দেব এভাবে। এ বলে হাতের বড় বড় নখ দিয়ে জাঙ্কুকের হাতে আঁচড় কাটলো। তের এমন কাজে আহাম্মক হয়ে গেল, জাঙ্কুক খেপে গিয়ে যে এইভাবে বাচ্চাদের মতো খামচে দেবে কল্পনাও করতে পারেনি সে। এই মেয়ে খাবারের স্বভাব আর সাহসিকতা দেখে ভেবেছিল ম্যাচিওর একটা মেয়ে, এখন দেখছে এ তো বাচ্চার চেয়েও বাচ্চা। এই জন্যই কাজের চেয়ে অকাজ একদম বেশি করে। জাঙ্কুক দেখে আর জ্বালাতন না করে কিছুটা সিরিয়াস হয়ে তের পাশে বসে গলা খাকারি দিয়ে বলল, এমন পেট ব্যথা কি প্রতি মাসেই হয়? জাঙ্কুকের এবারের প্রশ্নে তের মুখের রং পাল্টে গেল। এতক্ষণ দাঁত কটমট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকা মুখশ্রী ধীরে ধীরে লজ্জায় জড়তায় নুয়ে গেল। কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় আরো মিয়ে গেল সে। তেকে এমন লজ্জা পেতে দেখে জাঙ্কুক তেকে সহজ করার জন্য বলল, তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে এমন প্রশ্ন তোমার কাছে এতটা লজ্জাকর হবে না। সায়েন্সের স্টুডেন্ট হিসাবে কিছুটা হলেও বোঝো যে এটা কতটা সিরিয়াস ইস্যু। আমাদের বিয়েটা হুট করে হোক বা যেভাবেই হোক না কেন, আমরা এখন স্বামী স্ত্রী। তাই ফ্রেন্ডলি আমার কাছে শেয়ার করো। আমাদের মাঝে সম্পর্কটা বন্ধুসুলভ না হলেও প্রমিস করছি তোমার সবচেয়ে ভালো বন্ধু আমি হয়ে উঠব। কিছু মাস আগেও এই ছেলেটার মাঝে ছিল শুধুই হিংস্রতা। সেই ছেলেটাকে এই কয়েক মাসে এতটা পরিবর্তন হতে দেখে চমকালো তে। এতটা পরিবর্তন কি শুধু ওর জন্য? তাহলে কি সত্যি ওই পারবে এই পাথর হৃদয়ের ছেলেকে শিমুল তোড়াতে রূপ দিতে? জাঙ্কুকের এমন বন্ধুসুলভ আচরণে তের জড়তা ভুলে কিছুটা সহজ হয়ে মিনমিন করে বলল, আগে এমনটা ছিল না, এই কয়েক বছর ধরে এমন ব্যথা, কখনো কখনো তীব্র ব্যথা, কখনো কখনো এর চেয়েও কম। ডক্টর দেখিয়েছো এর জন্য? সিলেট থাকতে দেখিয়েছিলাম। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, আজ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যার জন্য তোমাকে তোমাদের বাসায় নিয়ে যেতে পারবো না। কাল যাওয়ার আগে হসপিটালে নিয়ে যাবো, কিছু চেক আপ করানো লাগবে। লাঞ্চ করেছো? তে দুদিকে মাথা নাড়িয়ে না বলতে জাঙ্কুক বসা থেকে উঠতে উঠতে বলল, বাবাকে নিয়ে এসেছি, নিচে আছে, ওয়েট করো, আমি শাওয়ার নিয়ে আসছি, একসাথে যাব। কথাটা বলে জাঙ্কুক টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে আয়নার ভিতরে তের চোখ যেতে বুকের ভিতর টিপ টিপ করে উঠলো। তে দ্রুত জাঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে নিতে চাইলো, কিন্তু বেহায়া চোখ জোড়া বারবার জাঙ্কুকের দিকে আটকে যাচ্ছে। তে আবারও চোখ সরিয়ে নিল, কিন্তু বেহায়া মন বলছে আরো একটু দেখি। তে ফের আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তখন জাঙ্কুকও আয়নার ভিতরে তের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যেতেই হকচকিয়ে গেল তে। জাঙ্কুক চুল আঁচড়াতে আঁচড়াতে তের কাণ্ড দেখে ঠোঁট কামড়ে হেসে তের দিকে ঘুরে বলল, আমি জানি আমি খুব সুন্দর, এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবে, তখন আবার দোষ দিবে আমি জোর করে প্রেমে পড়িয়েছি। জাঙ্কুকের দিকে এভাবে তাকিয়েছিল, সেটা জাঙ্কুক এভাবে ধরে ফেলায় তে কান দিয়ে গরম জল বের হতে লাগলো। বেহা মনকে সায় দিতে ওভাবে দেখার জন্য কি লজ্জাকর পরিস্থিতিতে পড়তেই হয়েছে ভাবতেই মনে মনে নিজেকে 100টা গালি দিল। নিজেকে গালি দেওয়া শেষ হলে এবার আসতে পারেন ম্যাডাম, সবাই ওয়েট করছে। জাঙ্কুকের এবারের কথায় তে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। ও নিজেকে নিজেই মনে মনে গালি দিচ্ছিল, সেটা এই লোক কিভাবে শুনলো ভাবতেই চোখ গোল গোল করে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক হঠাৎ করে তের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে থেকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে নিচে নেমে গেল। ভাগ্যেশ সেদিনের মতো আজ সবার সামনে হাতে হাত ধরে রাখেনি, সিঁড়ির কাছে এসে হাত ছেড়ে দিয়েছিল, এই জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলল তে। আমার বয়স যখন 15 তখন বাবা মা আমাকে নাহির খানের সাথে বিয়ে দিয়ে দেন। এত অল্প বয়সে বিয়েটা মানতে না পারলেও বিয়ের পর আস্তে আস্তে ধীরে সব মানিয়ে নিয়েছি। কয়েক বছর ভালোই চলছিল সংসার। এরপর আমার সামনে আসতে লাগলো নাহির খানের ভালো মানুষের আড়ালে থাকা ভয়ঙ্কর রূপ। একে একে তার কুকর্মের সবকিছু যখন আমি জেনে যাই, তখন থেকে আমার জীবন হয়ে ওঠে খাঁচায় বন্দি পাখির মতো। দিনের পর দিন অত্যাচার করে গিয়েছে। এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন প্রতিবাদ করতেই নাহির খানের 2 ভাই মিলে নির্মমভাবে নির্যাতন করে। এক পর্যায়ে নাহির খান আমার পেটে আঘাত করে, যার ফলে হারিয়ে ফেলি নিজের মা হওয়ার সত্তা। এভাবে খাঁচায় বন্দি করে বছরের পর বছর অত্যাচার করে গিয়েছে। দীর্ঘ 15 বছরের সংসারে কখনো মুক্ত পাখির মতো ওড়ার সুযোগ হয়নি, সবসময় বন্দি করে রেখেছিল বাসার মধ্যে।
একসময় নিজের এই নির্মম ভাগ্যকে মেনে নিলাম। বুঝলাম যে যতদিন বাঁচবো এই নরপশুদের বন্দি কারাগারেই থাকতে হবে আমাকে। নিজের ভাগ্যকে মেনে নিয়ে একদম চুপচাপ হয়ে যাই, সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নেই। একটা সময় অনুভব করি আমি কথা বলাই ভুলে গিয়েছি। যখন খুব করে মন চাইতো কারোর সাথে একটু মন খুলে কথা বলি, কিন্তু কথা বলার কেউ ছিল না। আমি যেহেতু কখনো মাতৃত্বের স্বাদ পাবো না, তাই একদিন নাহির খানের পা ধরে ভিক্ষা চাই আমাকে একটা সন্তান দত্তক এনে দিক। জানি না সেদিন কেন যেন আমার সেই অনুরোধ রেখে তারপরের দিন একটা ফুটফুটে কন্যা সন্তান আমার হাতে তুলে দেয়। সেই ফুটফুটে বাচ্চাকে বুকে আগলে নিতে আমার জীবনের সব কষ্ট ভুলে যাই আমি। সেই খুশিতে বাচ্চাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছি। একসময় কান্না করতে করতে চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছিল, হয়ে গিয়েছিলাম অনুভূতিহীন রোবট মানব। প্রতিনিয়ত নাহির খান এত এত অত্যাচার করে গিয়েছিল, কিন্তু আমার চোখে পানি আসেনি। সব অনুভূতি তো সেই কবেই মরে গিয়েছিল। সেদিন সেই ফুটফুটে বাচ্চাটাকে হাতে নিতেই খুঁজে পাই আমি আমাকে আবার নতুন করে। এরপর থেকে ছোট বাচ্চাটাকে একটু একটু করে বড় করে তুলি, যেন ওর মাঝেই খুঁজে পেয়েছি আমি আমার বেঁচে থাকার সম্বল। যখন ও আমাকে প্রথম মা ডাকে, তখন আমার মনে হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি হলাম আমি। এভাবে বুকের মাঝে লুকিয়ে রেখে আমার ছোট্ট মেয়েটাকে বড় করতে লাগে। এমনভাবে বুকের মাঝে লুকিয়ে রেখেছি যাতে একটা পিঁপড়াও আমার কলিজাটাকে কামড় দিতে না পারে। কিন্তু আমার কলিজার শেষ পরিণতি এতটা ভয়ঙ্কর হবে আগে জানলে বুকের ভেতর লুকিয়ে না রেখে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতাম, যাতে কোনো কালো ছায়া আমার কলিজাটাকে ছুঁতে না পারে। কিন্তু নরপশুগুলো আমার কলিজাটাকে বাঁচতে দিল না। ওর 7 বছর বয়সে নরপশু নাহির খান আমার কলিজাটাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। কথাটা বলে হু হু করে কেঁদে উঠল মিসেস আইরিন। মিসেস আইরিনের সব কথা শুনতেই স্তব্ধ হয়ে গেল জীবন বাড়িটা। যেখানে মিসেস আইরিনের সাথে হু হু করে কেঁদে উঠল বাসার দেয়ালগুলো, সেখানে অন্য মানবগুলোর কি অবস্থা? মিসেস আইরিনের হৃদয় নিংড়ানো যন্ত্রণার অতীত শুনেই চোখ বুঝে হাত মুষ্টি করে নিল জাঙ্কুক। সেউজু নিস্তব্ধ হয়ে একইভাবে চেয়ে রইল মিসেস আইরিনের কান্নারত মুখশ্রীর দিকে। সবশেষে নামজুন যেন নড়তেই ভুলে গেল। সবসময় চোখের সামনে দেখে আসা এতটা নম্র সভ্য বিশ্বস্ত মানুষটার আড়ালে যে এতটা ভয়ঙ্কর, এখনো যেন বিশ্বাস করতে পারল না সে। মিসেস আইরিনের কথাগুলো শুনে পুরুষরা নিজেকে সামলে নিলেও নরম হৃদয়ের অধিকারী নারীগুলো নিজেদের সামলাতে পারল না। সবার চোখ চিকচিক করে উঠল অশ্রুতে। আশা আর তে নীরবে হেঁচকি তুলে কান্না করছে। মিসেস আইরিনের কষ্টগুলো সবার কলিজায় যেয়ে লাগলো। কি নির্মম অতীত নিয়ে বেঁচে আছে যা সহ্য করার মতো না। কান্নার মাঝে মিসেস আইরিন আবার বলতে শুরু করলো, যতটুকু বাঁচতে চেয়েছিলাম সেটাও আমার থেকে কেড়ে নিল নাহির খান। সেদিন তো আমি এমনি মরে গিয়েছিলাম, শুধু অপেক্ষায় ছিলাম শরীর থেকে রুহটা বেরিয়ে যাওয়ার। সৃষ্টিকর্তা ছাড়া কারোর সাধ্য নেই দেহ থেকে এই প্রাণটা কেড়ে নেওয়ার। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেভাবেই হোক এই নরপশুর হিংস্র জানোয়ারদের নিজের জীবন দিয়ে হলেও ধ্বংস করব। এরপর আস্তে ধীরে নিজেকে শক্ত করে নেই। একদিন একজন স্টাফের কাছে জীবন জাঙ্কুকের কথা শুনতে পাই। সেদিনের পর নাহির খানের আড়ালে সেই স্টাফকে নিজের স্বর্ণালঙ্কার দিয়ে দেই, তার বিনিময়ে তাকে দিয়ে জীবন পরিবারের খোঁজ নেওয়াই। আস্তে আস্তে জীবন পরিবারের সব খবর জানার পর সুযোগ খুঁজতে লাগি কারোর সাথে যোগাযোগ করার। কিন্তু নাহির খান আমাকে সন্দেহ করে সেই স্টাফকে বিদায় করে দিয়ে নতুন আরেকজন গার্ড রাখে আমাকে 24 ঘন্টা নজরে রাখার জন্য। তাই কোনোভাবেই জীবন পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু এবার ভাগ্য আমার সহায় হয়ে সেদিন জাঙ্কুক আর সিউজুন সাহেব নাসির খানকে মারার জন্য বাসায় যায়। সেদিন তাদের কিছু বলার সুযোগ না হলেও আজ যখন সিউজুন সাহেব বাসায় যায়, তখন নিজের জীবনের পরোয়া না করে সিউজুন সাহেবকে সবটা জানানোর ছোট্ট একটা প্রচেষ্টা চালাই। এরপর একে একে তার পরের সব ঘটনা খুলে বলল আইরিন। সবশেষে নিজের ভেজা চোখ মুছে জাঙ্কুকের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তুমি আমার ছেলের মতো। আজ তোমার মায়ের মতো কেউ একজন হয়ে তোমার কাছে হাত জোর করে মিনতি করি, এই নরপশুদের ধ্বংস করে দাও। এদের সাথে যারা যারা আছে কাউকে এই পৃথিবীর বুকে শ্বাস নিতে দিও না। এই পৃথিবীর বুকে তাদের 1 সেকেন্ড শ্বাস নেওয়া মানে হাজারো মানুষের জীবন কোরবানি দেওয়া। জাঙ্কুক মিসেস আইরিনকে আশ্বাস দিয়ে চোখ মুখ শক্ত করে বলল, কথা দিচ্ছি এই কাজে সামিল থাকা প্রতিটা ব্যক্তিকে এর উপযুক্ত শাস্তি দেব। চাচু চলো। এই বলে জাঙ্কুক হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সিউজুন এক পলক মিসেস আইরিনের দিকে তাকিয়ে জাঙ্কুকের পিছু পিছু সেও বেরিয়ে গেল। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল ডক্টর নাহির খানের আসল পরিচয় জেনে। ডাক্তারি পেশার আড়ালে এমন কালোবাজি কাজ করায়
রীতিমতো জনগণ রাস্তায় নেমে গেছে, এর বিচার তারা চায়। নাহির খান এখন জেলে আছে, জনগণ পারলে জেল ভেঙে নাহির খানকে মেরে দেয়। যদিও নাহির খানকে চাইলে জাঁকুকরা মেরে ফেলতে পারত, কিন্তু এত সহজে মৃত্যু ওনাকে দেবে না জাঁকুক। তাই আগে একটা মেরে নিজের রাগ কমিয়ে পুলিশের হাতে দিয়ে তার আসল রূপ নিয়ে মিডিয়ার সামনে আসে। এমন নিকৃষ্ট মানবের তো এত সহজে মৃত্যু দিলে অন্যায় হয়ে যাবে তাদের উপর, যাদের এতদিন এই নরপশুদের জন্য জীবন হারাতে হয়েছে। একে তিলে তিলে মারবে, সেই ব্যবস্থা করে জাঁকুক পুলিশের হাতে তুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যাতে এর শেষ পরিণতি দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে সকল কালোবাজারি ব্যবসায়ীদের। নাহির খানের সাথে জড়িত সব কটাকে একে একে গ্রেফতার করা হলো। নাহির খানকেও হসপিটাল থেকে তুলে আনা হলো। যারা যারা এই কাজের সাথে সামিল ছিল তাদের সহসা স্বীকারোক্তি ছিল তারা সবাই নাহির খানের আন্ডারে কাজ করেছে। নাহির খানের অবস্থা রীতিমতোই আধমরা। জাঁকুকের হাতে মার খেয়ে এরপর শুরু হয়ে গেল পুলিশের একের পর এক টর্চার। সব ব্যবস্থা করে রাতে বাসায় ফিরল জাঁকুক আর সিউজন। বাসার পরিবেশ থমথমে। জীবন বাড়ির সবার চোখ টিভিতে আবদ্ধ। জাঁকুকরা বাসায় আসতে সবাই নড়িচড়ে বসলো। সবার মনে এক প্রশ্ন জাগলো, ওই পশুদের পুলিশের কাছে কেন দিল? পুলিশকে টাকা খাইয়ে এরা আবার নিজেদের ছাড়িয়ে তো নিতেই পারবে। জাঁকুক সবাইকে অবলোকন করে কেউ কোনো প্রশ্ন করার আগেই বলে উঠল, ফ্রেশ হয়ে এসে সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। এ বলে তেয়ের দিকে তাকিয়ে উপরে এসো বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল জাঁকুক। সবার মাঝে জাঁকুক এমন উপরে যেতে বলায় কিছুটা লজ্জায় পড়ে গেল। তেকে লজ্জা পেতে রেখে আশা ফিস ফিস করে বলল, লজ্জা পরে পেও, আগে উপরে যাও, আর না হলে ভাইয়া রাগ করবে। আশার কথায় তেয়ে আরো লজ্জায় মিয়ে গেল। একরাশ জড়তা নিয়ে আস্তে ধীরে উপরে উঠে গেল। যেহুক এক পলক তেয়ে যাওয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। বুকের ভেতর চিনচিনিয়ে উঠল। তেয়ে থেকে পালানোর জন্য সেই ভোর সকালে অফিসে চলে গেল সে। আসলো এই রাতে। সারাদিন পালালেও সেই রাতে চোখের সামনে ভাইয়ের সাথে তেকে দেখে বুকের ভেতর ব্যথা অনুভব করলো। শত হলেও প্রথম ভালোবাসা, এত সহজে কি আর ভোলা যায়? এত সহজে ভোলা গেলে বিচ্ছেদ যন্ত্রণার এত এত মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। তে রুমে এসে দাঁত কটমট করে বলল, সবার সামনে ওভাবে ডাকলেন কেন? জাঁকুক তে প্রশ্নের উত্তর না দিয়ে একইভাবে চেয়ে রইল তেয়ের মুখের দিকে। তা দেখে তে চোখ মুখ কুঁচকে বলল, কেন ডেকেছেন? ক্লান্তি দূর করতে। বেকুব বনে গেল জাঁকুকের কথায়। তে ক্লান্তি দূর করতে ওকে কেন আনবে? ও কিভাবে দূর করবে? আজব কথাটা ভেবে তে চোখ ছোট ছোট করে বলল, তো আমি কিভাবে আপনার ক্লান্তি দূর করব? তের প্রশ্নে জাঁকুক নাক টেনে দিয়ে বলল, বাচ্চা মেয়ে, বুঝবে না। তে চোখ মুখ কুচকে নাকের পাটা ফুলিয়ে বলল, আবার? তেকে যেতে যেতে দেখে জাঁকুক মিটমিটিয়ে হেসে বলল, হ্যাঁ আবার। আমার বউ, আমি গাল টানবো নাক টানবো, তাতে তোমার কি? এক গ্লাসে পানি এনে দাও। পারবো না। তাহলে কিন্তু সবার সামনে এবার শুধু হাত ধরবো না, জড়িয়েও ধরবো। জাঁকুকের কথায় তে হকচকে দ্রুত গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে উঠল, অসভ্য গুন্ডা একটা। এ বলে পানি ঢেলে তে জাঁকুকের দিকে পানি বাড়িয়ে দিতেই জাঁকুক অমায়িক হাসি উপহার দিয়ে পানি খেয়ে গ্লাসটা ফের তেয়ের হাতে দিতেই তে রাখতে যেতে নেবে তার আগে জাঁকুক হাত ধরে ফেললো। আচমকা জাঁকুক এভাবে হাত ধরাই ধরফরিয়ে উঠল তেয়ের বক্ষ। তে জাঁকুকের হাতের মুঠো থেকে নিজের হাত ছোটাতে যাবে তার আগে জাঁকুক থেকে মৃদু টান দিয়ে দুজনের মাঝে দূরত্ব গুছে নিল। জাঁকুকের এমন দূরত্ব গোছায় কম্পিত হলো তেয়ের সর্বাঙ্গ। তে জাঁকুকের দিকে ছোটার চেষ্টা করে কাঁপা কণ্ঠে শুধালো, কি করছেন? ছাড়ুন। জাঁকুক ছাড়লো না, কিন্তু তেকে অবাক করে দিয়ে জাঁকুক তেয়ের কপালে গলায় হাত স্পর্শ করলো। হঠাৎ পুরুষালী হাতের স্পর্শ গলায় পড়তে কেঁপে উঠল তে। জাঁকুক তেয়ের জ্বর চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অবশেষে জ্বর মামা পালালো। জাঁকুকের কথায় তেয়ে চোখ কপালে উঠে গেল। জ্বর চেক করার জন্য এত কাছে আনা লাগে? এত কাছে আসলে ওর হার্টবিট বেড়ে যায়। এই লোক কি বোঝে না? সব কিছুই তো না বলতে বোঝা যায়, এমনকি মনে মনেও কিছু বলা যায় না, সেটাও শুনে ফেলে। তাহলে এটা বোঝে না কেন? সকালে তোমাদের বাসায় নিয়ে যাব, তার আগে হসপিটালে যাব, দেন সেখান থেকে তোমাদের বাসায় যাওয়ার কথা শুনে সব বলে দিয়ে একরাশ উচ্ছ্বাস নিয়ে বলল, সত্যি? জাঁকুকের উচ্ছ্বাসিত মুখের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। বুক জুড়ে ছড়িয়ে পড়লো অন্যরকমের ভালো লাগা। এই স্নিগ্ধ মুখের এক টুকরো হাসি দেখার জন্য অনায়াসে সব করতে পারবে ও, তবু এই স্নিগ্ধ মুখে সবসময় হাসি দেখতে চায় সে। সকাল সকাল একরাশ উচ্ছ্বাস নিয়ে তেয়ে রেডি হচ্ছে, এখন মায়ের কাছে যাবে। ভাবতেই মেয়েটার খুশি যেন উপচে পড়ছে। মাত্র একটা দিন মাকে ছাড়া থেকেছে, কিন্তু ওর কাছে এই একটা দিন যেন একটা বছরের সমান লেগেছে। মাকে ছাড়া কখনো এক রাতের জন্য মেয়েটা কোথাও থাকেনি, সেখানে একটা দিন যে মাকে ছাড়া থাকতে পেরেছে এই অনেক। বুকে হাত বেঁধে দরজার কাছে হেলান দিয়ে তেকে পর্যবেক্ষণ করছে জাঁকুক। উচ্ছ্বাসিত মেয়েটার নাকের জল জল করছে ছোট নাকফুলটা, গলায় চেন, কানে ছোট ছোট দুল,
এক কথায় সব মিলিয়ে শাড়ি পরা শুভ্রপরীকে সত্যি বউ বউ মনে হচ্ছে জাঙ্কুকের কাছে। শাড়ির মাঝেই যেন লুকিয়ে থাকে মেয়েদের অর্ধেক সৌন্দর্য। এই জন্যই বোধহয় বলা যায় শাড়িতেই নারী। মায়ের কাছে যাওয়া নিয়ে মেয়েটা এত উৎসুক হয়ে আছে যে কখন থেকে ও এখানে দাঁড়িয়ে আছে পর্যবেক্ষণ করছে সেটা খেয়ালই করেনি। জাঙ্কুক যখন তেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত তখন হুট করে জাঙ্কুকের চোখ যেয়ে ঠেকলো তের কোমরে। চুল আঁচড়ানোর জন্য তের হাত উঁচু করতেই কোমর থেকে শাড়ি সরে গিয়ে ফর্সা কোমর সহ পেটের এক অংশ বেরিয়ে আসতেই দক করে উঠল জাঙ্কুকের বুকের ভিতর। থমকে গেল দৃষ্টি মেদহীন ফর্সা পেটে। শুকিয়ে আসলো গলা। জাঙ্কুক ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিতে গিয়েও সরাতে পারল না। করলাকা দৃষ্টিতে চেয়ে রইল একেভাবে। তে একরাশ উচ্ছ্বাস নিয়ে চুল আঁচড়ানো শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে পাশে তাকাতেই ধরাস করে উঠল বক্ষ। তে জাঙ্কুকের ঘোলাটের দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকাতেই এক ঝটকা খেলো। তে চোখ গোল গোল করে একবার নিচের দিকে আরেকবার জাঙ্কুকের দিকে তাকিয়ে চট করে চুল ছেড়ে দিয়ে দ্রুত হাত নাড়িয়ে বেরিয়ে থাকা কোমর ঢেকে দিতেই দাঁত কটমট করে বলে উঠল, অসভ্য। তের অসভ্য বলায় জাঙ্কুকের ঘোর কাটতেই চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কে অসভ্য? এখানে আপনি ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না, এভাবে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছেন কেন? আমি চোখ দিয়ে গিলে খাচ্ছিলাম? তের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল জাঙ্কুক। জাঙ্কুককে এগোতে দেখে তে ধরফরিয়ে উঠে পেছোতে লাগলো, বলল, একদম সামনে এগোবেন না। কি করবে এগুলে? তে পেছোতে পেছোতেই কিছু বলতে যাবে তার আগেই কাভারের সাথে যে পিঠ ঠেকতেই চমকে উঠল তে। তার পিছে যাওয়ার জায়গায় নেই, কিন্তু জাঙ্কুক একদম তার কাছে চলে এসেছে। দেখতেই বুকের ভেতর ঝিম ঝিম শব্দ তুলে হাত পিঠ লাফাতে শুরু করে দিল। এমত অবস্থায় তে কি করবে বুঝে উঠে না পেরে পাশ দিয়ে যেই দৌড় দিয়ে পালাতে যাবে তার আগে জাঙ্কুক তের দুই পাশে কাবাডির সাথে হাত ঠেকিয়ে দুই বাহুর মাঝে আটকে নিল তেকে। জাঙ্কুক এভাবে বাহুডোরের মাঝে আটকে নিতেই হার্টবিট দ্রুত লাফাতে লাগলো, যেন আর একটু হলে বুক চিরে হার্ট বেরিয়ে আসবে। আমি অসভ্য? কথাটা বলে তেকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক তের আরো নিকটে চলে গিয়ে চোখে তের ঘাড়ের কাছে মুখ নিতেই জাঙ্কুকের গরম নিঃশ্বাস ঘাড়ের উপর পড়তে নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো তের। কিছু বলার ভাষা হারিয়ে ফেলে জাঙ্কুকের বুকের কাছে শার্ট খামচে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নিল তে। তখন অনুভব করলো পুরুষালী উষ্টের কোমল ছোঁয়া। কানের লতিতে পড়তেই কেঁপে উঠল সর্বাঙ্গ। দাঁড়িয়ে গেল শরীরে প্রতিটি লোমকূপ। বুকের কাছে খামচে ধরে রাখা শার্ট আরো খামচে ধরতেই নখগুলো চেয়ে বিঁধল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক সেদিকে পাতা না দিয়ে তের কানের লতিতে আলতো করে ঠোঁট ছড়িয়ে দিয়ে ঘাড় সোজা করে রাখালো তের ঘিচে রাখা কম্পিত মুখশ্রীর দিকে। জাঙ্কুক তের কম্পিত মুখশ্রী অবলোকন করে তের মুখের উপরে ফু দিয়ে শুধালো, একে বলে অসভ্যতামি। এ বলে তেকে বাহুডোর থেকে মুক্ত করে দিতেই তে দিক বিদিক ভুলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। জাঙ্কুক কি করেছে ভাবতেই ঝংকার দিয়ে কেঁপে উঠল পুরো শরীর। লজ্জায় রক্তিম হয়ে উঠল গাল। তে কাঁপা কাঁপা হাতে হাত তুলে কানের লতিতে রাখতেই ফের কেঁপে উঠল। এভাবে কত সময় ওয়াশরুমে ঠায় দাঁড়িয়েছিল তের জানা নেই। হুঁশ আসলো রুম থেকে জাঙ্কুকের হাত ছেড়ে বলা কথা কানে যেতেই, সারাদিন ওয়াশরুমে থাকার ইচ্ছে থাকলে থাকতে পারো, আমি কিন্তু চলে গেলাম। পরে মায়ের কাছে যাব বলে কান্না করে সব ভাসিয়ে দিলেও আমি নিয়ে যাব না। জাঙ্কুকের কথা কানে যেতেই তে বিড়বিড় করে বলল, নির্লজ্জ গুন্ডা একটা, এর গুন্ডামো স্বভাব জীবনেও যাবে না। এ বলে তে নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুম থেকে বেরিয়ে জাঙ্কুকের দিকে একবারও না তাকিয়ে এক প্রকার চোটে রুম থেকে বেরিয়ে গেল। তের কাছে কিছুটা শব্দ করে হেসে ফেলল জাঙ্কুক। সেই শব্দ তের কানেও পৌঁছাতেই তে বিড়বিড় করে জাঙ্কুকের গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে যেতে উদ্যত হতেই কিছু একটা মনে করে নামজনের রুমের সামনে গিয়ে নক করলো। আঙ্কেল আসবো? ভেতর থেকে নামজন বলল, বাবার রুমে আসতে অনুমতি লাগে নাকি বোকামি, এসো। তে স্মিত হেসে রুমে প্রবেশ করে নামজনের সামনে যেয়ে বলল, আঙ্কেল আমাদের বাসায় যাচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। নামজন হেলান দেওয়া থেকে সোজা হয়ে বলল, আঙ্কেলকে? হ্যাঁ, বাবা ডাকবি, আমায় বুঝেছিস? নামজনের এমন কথায় পেয়ে চোখ জোড়া চিকচিক করে উঠল। এই বাসায় প্রতিটা লোক ওকে এতটা আপন করে নিয়েছে যে মনে হয় না তারা কিছুদিন আগেও সবাই ওর অপরিচিত ছিল। হুট করে মনের ভিতর এক ভালো লাগায় ছেয়ে গেল। সারা জীবন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া মেয়েটা বাবার রূপে নামজনকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেল। তে জল জল চোখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে উপর নিচ মাথা ঝাঁকালো। তা দেখে নামজন বলল, শুধু মাথা ঝাঁকালে হবে না, বাবাও ডাকতে হবে। বাবা ডাকো। তে এবার কাঁপা কাঁপা স্বরে ডেকে উঠল, বাবা। কণ্ঠ কাঁপার সাথে সাথে কেঁপে উঠল তের পুরো শরীর। জীবনের 7 বছর বয়সে বাবা নামে পাষাণ লোকটা থেকে দূরে যাওয়ার পর আজ প্রথম কাউকে বাবা রূপে পেয়ে তাকে বাবা ডাকতে কণ্ঠনালী কেঁপে উঠল তের। চোখের কোটরে জমা হলো বিন্দু বিন্দু অশ্রু।
নামজন থেকে অবলোকন করে ইশারায় কাছে ডাকতেই তে গুটিসুটি পায়ে তার পাশে বসতেই নামজন স্নেহের হাত তের মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, কান্না না, হাসি মুখে বিদায় নাও মামুনি। সাবধানে যেও, আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, বাবা ওয়েট করব। তে অশ্রুসিক্ত নয়নে স্মিত হেসে আসি বলে তার থেকে বিদায় নিয়ে নিচে নেমে একে একে সবার থেকে বিদায় নিয়ে জাগুকের সাথে বেরিয়ে গেল। জাগুক প্রথমে হসপিটালে নিয়ে তের কিছু চেক আপ করিয়ে তেকে নিয়ে একটা শাড়ির শপিং মলে আসলো। শাড়ির শপে আসায় তে চোখ গোল গোল করে বলে উঠল, এখানে কেন এনেছেন? শাড়ি কিনতে। কার জন্য? তোমার জন্য। জাগুকের এবারের কথায় তে চোখ কপালে উঠে গেল। তে চোখ কপালে উঠে মৃদু চেঁচিয়ে বলে উঠল, কি? তে এমন চেঁচানোতে জাগুক চোখ মুখ কুঁচকে বলল, শান্তশিষ্টভাবে কথা বলা যায় না? সব সময় ষাঁড়ের মতো চেঁচাও কেন? কি বললেন, আমি ষাঁড়? দাঁত কটমট করে বলে উঠল তে, ঝগড়া করার সময় এখন নাই, বাসায় গিয়ে রিল্যাক্সে ঝগড়া করা যাবে। এখন যেটা যেটা পছন্দ কুইকলি নিয়ে নাও। মাথা ঠিক আছে আপনার? শাড়ি নিয়ে আমি কি করব? এই মেয়ে, এত বকবক না করে নিতে বলেছি, নাও চুপচাপ। শাড়ি মানুষ কেন নেই? আমি শাড়ি পরবো না, অসম্ভব। আপনার দরকার হলে আপনি নিন, আমার দরকার নেই। এই বলে তে ধূপ করে কর্নারের একটা চেয়ারে বসে পড়লো। জাগুক চোখ মুখ কুচকে কিছুক্ষণ এই তেরামি কাজে রাগ লাগলেও সেটা প্রকাশ না করে নিজেই কতগুলো শাড়ি নিয়ে নিল। সেদিকে ফিরেও তাকালো না তে। তের এমন তেরামি দেখে জাগুকও শাড়ি ছাড়া আর কোনো কিছু কিনলো না। ভেবেছিল শাড়ির পাশে অন্য ড্রেসও নেবে, কিন্তু এই তেরামির রাগ সোজা করার জন্য একে শাড়ি পরিয়েই রাখতে হবে ভেবে জাগুক বাঁকা হেসে থেকে নিয়ে তের গাড়িতে উঠে বসলো। গাড়ি মেন বাড়ির সামনে আসতেই তে যেই ছুটে গাড়ি থেকে বের হতে যাবে তখন দেখলো গাড়ির ডোর খুলছে না। তে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে বসলো যে জাগুক ডোর লক করে রেখেছে। তা দেখে তে চট করে জাগুকের দিকে ফিরে বলে উঠলো, কি সমস্যা? ডোর লক করে রেখেছেন কেন? তোমার তেরা রোগ সোজা করার জন্য, গবেট একটা। আজ প্রথম শ্বশুর বাড়ি এসেছি, আর তুমি আমাকে রেখে নাচতে নাচতে একচোটে চলে যাবে, আর আমি একা একা উপরে যাব? তো আপনাকে কি এখন কুলে করে নিতে হবে? আপনার মতো দানবকে কোলে নিলে আমি চ্যাপ্টা হয়ে যাব। তের এমন ননস্টপ বকবকানিতে জাগুক চোখ মুখ কুচকে স্টুপিড বলে দরজার লক খুলে গাড়ি থেকে নামতেই তেও নেমে দাঁড়ালো। যদিও প্রথমে খুশিতে উৎফুল্ল হয়ে জাগুকের কথা ভুলেই বসেছিল যে জাগুক ওদের বাসায় প্রথম যাচ্ছে, তাই তো জাগুককে ভুলে এক ছুটে বাসায় চলে যাওয়ার জন্য গাড়ি থেকে নামতে চেয়েছিল। যদিও এখনো পারে জাগুককে ফেলে রেখে আগে আগে চলে যেতে, কিন্তু সেটা না করে তে গাড়ি থেকে নেমে কোমরে হাত দিয়ে জাগুকের উদ্দেশ্যে বলল, আসুন, নতুন জামাই আপনার জন্য আপনার নতুন বউ দাঁড়িয়ে আছে। চোখ পাকিয়ে জাগুক তে দিকে তাকালো। এই মেয়ে আচ্ছা ছুঁচ কাঁদুন, একে পরে দেখে নেবে ভেবে জাগুক তের হাতে শপিং ব্যাগ সমূহ ধরিয়ে দিয়ে নিজে ফলমূল মিষ্টির প্যাকেট নিয়ে লিফটে উঠে গেল। জাগুকের মুখের এক্সপ্রেশন দেখে তে ঠোঁট টেপে হেসে জাগুকের পিছু পিছু দিয়ে লিফটে উঠলো। জাগুকে জ্বালাতন করতে পেরে মনটা খুশি খুশি হয়ে গেল তের। কাজের ফাঁকে ফাঁকে ইউনা বেগম বারবার চাতক পাখির মতো দরজার দিকে তাকাচ্ছে, কখন কলিং বেল বাজবে সেই আকাঙ্ক্ষায়। মেয়ের জন্য তার মনটা যে ছটফট করছে। সারা জীবন বুকের মাঝে আগলে রাখা মেয়েটাকে নতুন ঠিকানায় রেখে এসে ছটফট করে কেটেছে তার পুরো একটা দিন। যেই মেয়েটাকে ছাড়া কখনো একটা রাতও ঘুমায়নি, সেই মেয়েটাকে ছাড়া কিভাবে ঘুমায়? দুটো রাত ছটফট করে কেটেছে তার। ইউনা বেগমকে হাতে হাতে কাজে সাহায্য করছে, আর আর চোখে তাকে পর্যবেক্ষণ করছে জিমিন। মায়ের মনের ব্যাকুলতা দেখে নীরবে স্মিত হাসলো জিমিন। এই মা মেয়ের যেন একে অপরের প্রাণ। মা মেয়ের এমন মধুর বন্ডিং দেখে বরাবরই জিমিন খুব মুগ্ধ হয়। ইউনা বেগম উপরে উপরে যতটাই নিজেকে শক্ত দেখাক, ভেতরটা শিমুল তোলার চেয়েও নরম। মেয়েকে ছাড়া সবার সামনে নিজেকে স্বাভাবিক দেখালেও সে ভেতরে ভেতরে উনি যে ভেঙে পড়বে জিমিন খুব ভালো করেই জানে। তাই তো হোস্টেল থেকে চলে এসেছে তার কাছে। ও যে কয়েকটা দিন আছে, ওই কয়েকটা দিন তাকে সঙ্গ দিলে ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়বে না। এতে তারও ভালো লাগবে, আর ও পাবে একজন মায়ের ভালোবাসা, যেটা ও নিজের মায়ের থেকেও পায়নি। একটা মানুষের যত কিছুই থাকুক না কেন, কখনো সে পরিপূর্ণ হতে পারে না। কোনো না কোনো দিক দিয়ে সে অপূর্ণ থেকেই যায়। বলা বাহুল্য ইউনা বেগমের থেকে যতটুকু মমতাময়ী স্নেহ ভালোবাসা পেয়েছে সেটা ও নিজের মায়ের থেকেও পায়নি। তাই তো বুকের ভেতর পাহাড় সমান অভিমান কষ্ট নিয়ে লেখাপড়ার অজুহাত দিয়ে পরিবার ছেড়ে পাড়ি জমানোর দাবিতে জীবনের ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠতেই ইউনা বেগম এক প্রকার ছুটে দরজার কাছে এগিয়ে গেল। জিমিন ইউনা বেগমের কাছে ফের স্মিত হেসে তার পিছু পিছু গেল। কলিং বেল চাপার সাথে সাথে ইউনা বেগম দরজা খুলে দিতেই তে এক লাফে মায়ের কাছে যেয়ে তাকে জাপটে ধরলো। একটা দিন পর মাকে কাছে পেয়ে তে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারলো। তে ইউনা বেগমকে আরো শক্ত করে জাপটে ধরে ভেজা কণ্ঠে বলে উঠল,
আই মিস ইউ আম্মু। ইউনা বেগম থেকে নিচ থেকে ছাড়িয়ে মেয়ের সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়ে গালে হাত রেখে বলল, মিস ইউ টু সোনা, কেমন আছো তুমি? ওই বাসার সবার সাথে মানিয়ে নিতে পেরেছো? তে মায়ের হাত নিজের হাতের মুঠো নিয়ে বলল, সবার মাঝে তোমাকে খুব মিস করি আম্মু। একদিনে চোখ মুখের কি অবস্থা করেছো, সারা রাত ঘুমাওনি? ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। জিমিনের কথায় ধ্যান ভাঙলো জাঙ্কুকের। মা মেয়ের এই মধুময় সম্পর্ক দেখে কখন ঘুড়ির মাঝে চলে গিয়েছে নিজেও জানে না। এদিকে ইউনা বেগমের এতক্ষণ জাঙ্কুকের কথার খেয়াল আসলো। মেয়েকে পেয়ে দিন দুনিয়া সবকিছু ভুলে বসেছে। ভাবতেই তিনি লজ্জায় পড়ে গেল। নতুন জামাকে আপ্যায়ন না করে এভাবেই দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছে। আবেগী হয়ে পড়ে এমন ভুল করে ফেলেছে। ভাবতেই ইউনা বেগম তড়িঘড়ি করে তেকে ছেড়ে জাঙ্কুকের কাছে যেয়ে বলল, জাঙ্কুক বাবা কেমন আছো? বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। ইউনা বেগমকে এমন বিচলিত হতে দেখে জাঙ্কুক ইউনা বেগমকে সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করলো। ইউনা বেগম জাঙ্কুককে নিয়ে বাসায় ঢুকতেই তে গাল ফুলিয়ে তাকিয়ে রইল সেদিকে। জিমিন তের মাথায় চাপড় মেরে বলল, তোরই তো জামাই, এত হিংসা করার কি হলো? জামাই মাই ফুট কোনটা একটা? হ্যাঁ, এই জন্যই তো এই গুন্ডাকে ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করেছিস। আর আমাদের সামনে ভাবনীতি, এই গুন্ডাকে তুই দু চোখেও দেখতে পারিস না। জিমিনের বাচ্চা, সব জেনেও আমাকে খোঁচা মেরে কথা বলতেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে জিমিনকে ধরতে নেবে তা দেখে জিমিন ছাদে যাওয়ার উদ্দেশ্যে পালানোর জন্য যেই দৌড়াতে যাবে, দৌড়ে বাসা থেকে বের হতে যাবে, ঠিক তখনই কেউ বাসায় প্রবেশ করতে তার সাথে সজোরে ধাক্কা খেয়ে তাকে সহ ধপাস করে নিচে পড়ে গেল। আকস্মিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল সুগা। জাঙ্কুকের ফোন পেয়ে তেদের বাসায় প্রবেশ করতে না করতেই আকস্মিক আক্রমণে নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে ধাক্কা দেওয়া ব্যক্তির সাথে নিজেও পড়ে গেল। কে এমন ধাক্কা দিয়েছে দেখার জন্য সুগা চোখ তুলে তাকাতেই জিমিনের ভয়ার্ত মুখশ্রী চোখের সামনে ভেসে উঠল। কি ছিল ওই ভয়ার্ত মুখশ্রীতে সুগা জানে না, কিন্তু ওই মুখশ্রী চোখের সামনে ভেসে উঠতে হুট করে থমকে গেল সুগার হার্টবিট। হঠাৎ তের উচ্চ শব্দে হাসি কানে যেতেই জিমিন পিট করে চোখ খুলতেই চোখের সামনে সুগাকে দেখে ছলাৎ করে উঠল বুক পাজরে। জিমিন তড়িঘড়ি করে সুগার উপর দিকে সত্যি সত্যি বলে উঠল, সরি আমি প্রতিমধ্যে জিমিনকে থামিয়ে দিয়ে সুগা উঠে বসতে বসতে বলে উঠল, একই এক্সকিউজ শুনতে শুনতে কান পচে গেছে, অন্য এক্সকিউজ দাও। আজকেও আরও একবার প্রুফ করে দিয়েছো যে তুমি চোখ কপালে না হাঁটুতে রেখে চলাচল করো। আরে ভাইয়া ভুল বলেছেন, ওর তো চোখই নাই। চোখ থাকলে কি যেখানে সেখানে এমন থুপুস থাপুস করে পড়ে যায়? জিমিন দাঁত কটমট করে তেয়ের দিকে তাকালো, যেন চিবিয়ে খেয়ে ফেলে এই মুহূর্তে তেকে। এদিকে জাঙ্কুককে নিয়ে ড্রয়িং রুমে বসে ইউনা বেগম চা নাস্তা আনার জন্য কিচেনে চলে যেতেই হঠাৎ দরজার সামনে কিছু পড়ার শব্দ শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে বসা থেকে উঠে সেদিকে পা বাড়ালো। দরজার কাছে এসে সুগা আর জিমিকে ফ্লোরে বসে থাকতে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে উঠল, কি হয়েছে? আগে ওঠা শালা, তারপর প্রশ্ন করিস। এই বলে সুগা হাত বাড়িয়ে দিল। জাঙ্কুক এক হাত দিয়ে সুগাকে টান দিয়ে উঠিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, তোমাকেও হেল্প করা লাগবে? জাঙ্কুকের প্রশ্নে জিমিন হকচকে দ্রুত উঠে বসে তড়িঘড়ি করে বলল, না না ভাইয়া, লাগবে না। গুড, ভেতরে এসো। এই বলে সুগাকে নিয়ে চলে যেতে জিমিন দাঁত কটমট করে তাকালো তেয়ের দিকে, যে এখনো ঠোঁট টিপে হাসছে। তা দেখে জিমিন তেলে বেগুনে জ্বলে উঠে তেকে ধাওয়া করে বলতে লাগলো, তেয়ের বাচ্চা, সব তোর জন্য হয়েছে। এই বলে তেয়ের পিছে ছোটা শুরু করতেই তেও ছুটে নিজের রুমে যেতে নেবে তার আগেই ইউনা বেগম ওর সামনে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে উঠল, শুরু হয়ে গিয়েছে দুইজনের বাচ্চামু, মার দেব একটা ধরে। জাঙ্কুককে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি। মায়ের কথায় তেয়ে চোখ মুখ কুচকে গেল। কিছু না বলে জাঙ্কুককে রুমে নিয়ে ও এসে পড়তে নেবে তার আগে জাঙ্কুক হাত ধরে ফেলে বলল, কোথায় যাচ্ছ? তেয়ে এবার চোখ মুখ কুচকে বলল, নতুন জামাই আমাকে ছাড়া বাসায় আসতে পারবেন না। এখন কি আমাকে ছাড়া ফ্রেশও হতে পারবেন না? এখন কি ফ্রেশ করিয়েও দিতে হবে? তুমি চাইলে করিয়ে দিতে পারো, আমি মাইন্ড করব না। জাঙ্কুকের এহেন জবাবে তেয়ে অসভ্য বলতে গিয়েও অতে আটকে গেল সকালের কথা মনে পড়তেই। তাই অসম্পূর্ণ কথাটা গিলে নিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে আসুন। যাচ্ছি না, আমি এখানেই আছি। আগে তুমি যাও। আমি সবসময় তরতাজা থাকি, তাই আমার সেকেন্ডের মাথায় ফ্রেশ হওয়া লাগে না। তেয়ের কথায় জাঙ্কুক ভ্রু গুটিয়ে বলল, তাই না? তা এত জার্নির পরও সবসময় কিভাবে তরতাজা থাকো শুনি একটু? বলা যাবে না, সিক্রেট এটা। আপনি যাবেন ফ্রেশ হতে নাকি আমি চলে যাব? যাও। আজব, হাত না ছাড়লে যাবো কিভাবে? হাত ছাড়া যাবে না, এইভাবে যেতে পারলে যাও। তো এবার এক হাত কোমর দিয়ে নাকে পাটা ফুলিয়ে বলল, মজা করছেন আমার সাথে? জাঙ্কুক তের নাক টেনে দিয়ে বলল,
রাগলে তোমায় একদম বাচ্চা বাচ্চা লাগে, আর বাচ্চাদের নাক টেনে দেওয়ার জন্য আমার হাত নিষ্পিস নিষ্পিস করতে থাকে। এতে আমার কিন্তু দোষ নেই। এই বলে জাঙ্কুক টের খেপে যাওয়ার আগেই ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুকের এহেন কাজে রাগ লাগার বদলে ফিক করে হেসে উঠলতে। দিন দিন লোকটার পাগলামোর সাথে সাথে মুখের কথার ফইও ফুটেছে। সব সময় গুনে গুনে কথা বলা মানুষটা এখন ওর মতো ননস্টপ বকবকানি করে ওকে সারাক্ষণ বিরক্ত করে। কথাগুলো ভাবতেই ব্যাগ থেকে জাঙ্কুকের তোয়ালে বের করে বেডের উপর রেখে ও চলে গেল ওর শখের ব্যালকনিতে, যেখানে ফুটে আছে বাহারি রকমের ফুল। প্রতিটা ফুল গাছ খুব যত্ন করে ওর লাগানোতে আলতো করে ওর প্রিয় ফুলগুলো ছুঁয়ে দিতে লাগলো। তখন হঠাৎ পেছন থেকে শাড়ির আঁচলে টান পড়তে চমকে পিছু ফিরে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের কাছে। জাঙ্কুক ওর ভেজা হাত আর মুখ তের আঁচল দিয়ে মুছতেছে দেখে আঁচল ছুটানোর জন্য টান দিয়ে চোখ গোল গোল করে বলে উঠল, কি করছেন কি? তোয়ালে বেডের উপর রেখে এসেছি, চোখে দেখেননি? জাঙ্কুক মুখ মুছে আঁচল ছেড়ে দিয়ে বলল, বউয়ের আঁচল থাকলে তোয়ালের প্রয়োজন হয় না। যাও ফ্রেশ হয়ে আসো, জার্নি করে এসেছো, হাত পায়ে জীবাণু আছে। এত স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাহলে শাড়ির আঁচলে মুখ মুছেছেন কেন? এত বুঝতে হবে না তোমায়, তোমাকে যেটা বলেছি সেটা করো। জানে ওর সাথে তর্ক করে কোনো লাভ নেই, তাই চোখ পাকিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। তপ্ত দুপুরে সবাই নিজেদের ক্ষুধা নিবারণ করার জন্য দুপুরে খাবার খাওয়ায় ব্যস্ত। কর্মরত সকল পুলিশ অফিসাররা একসাথে লাঞ্চ শেষ করতে ঘুমে সবার চোখ লেগে আসলো। দুপুরে এই একটাই সমস্যা, খাওয়ার পর দুই চোখে ঘুম ঢলে পড়ে, কিন্তু ডিউটির চাপে দুপুরের ঘুমটা যেন সবার হারাম হয়ে গিয়েছে। কিন্তু আজ যেন একটু বেশি এই ঘুম পাচ্ছে সবার। যতই ঘুম পাক, ঘুমানো চলবে না, তাই সবাই সবার ডিউটিতে লেগে পড়লো। অফিসার নাজিম, যার আন্ডারে আপাতত নাহির খান আছে, অন্য সব ক্রিমিনালদের একসাথে রাখলেও নাহির খানকে আলাদা রাখা হয়েছে স্পেশালভাবে আদর যত্ন করার জন্য। এই স্পেশাল আদর যত্নে নাহির খানের অবস্থা অলরেডি নিঃশ্বাস টেনে ওঠানো কষ্টকর হয়ে পড়েছে। নাহির খানকে বন্দি করে রাখা জেলের সামনে ধূপ করে চেয়ারে বসে পড়ল অফিসার নাজিম। এত ঘুম পাচ্ছে যে চোখ খুলে রাখা দায়ী হয়ে পড়েছে। তিনি চোখ আর খুলে রাখতে না পেরে টেবিলের উপরে মাথা দিয়ে ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ল। এক গ্লাস পানি আর শক্ত এক পিচ রুটি নিয়ে প্রবেশ করলো নাহির খানকে বন্দি করে রাখা কারাগারের সামনে এক অজ্ঞাত ব্যক্তির পরনে পুলিশের পোশাক, কিন্তু অবাক করা বিষয় তার মুখ মাফলার দিয়ে পেঁচানো। সেই ব্যক্তি অফিসার নিজামের কাছে যেয়ে তার পকেট থেকে জেলের চাবিটা নিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করতে নাহির খান হুমড়ি খেয়ে ব্যক্তিটির হাত থেকে পানির গ্লাস নিয়ে এক টানে পুরো পানি শেষ করে দিল। জাঙ্কুকদের হাতে ধরা পড়ার পর থেকে এখনো এক ঢোক পানি পড়েনি পেটে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। এর উপরে একের পর এক টর্চার সবাই করে চলেছে, যার জন্য নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। নাহির খান ক্ষুধার জ্বালায় সেই শক্ত রুটিও ওই ব্যক্তি থেকে কেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিল। পুরো রুটিটা শেষ করে একটু ক্ষুধা নিবারণ হতেই শরীরে একটু শক্তি খুঁজে পেল। শরীরে একটু শক্তি পেয়ে তিনি চোখ তুলে তাকালো, কে তাকে খাবার দিল দেখার জন্য। উপরে চোখ তুলে তাকাতেই অজ্ঞাত ব্যক্তির চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পেল না। কিন্তু ওই চোখ দুটো দেখার সাথে সাথে নাহির খান ক্ষিপ্ত হয়ে লোকটার কলার টেনে ধরে বলে উঠল, আমি এখানে বন্দী হয়ে একের পর এক টর্চার সহ্য করে যাচ্ছি, আর তুই নাকি তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এখনো সময় আছে, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা কর, আর না হলে আমি ফাঁস করে দেব। এই কালোবাজারি কাজের বড় কালপ্রিট আমি না, বরং তুই। অজ্ঞাত ব্যক্তি কলার থেকে নাহির খানের হাত ছুটিয়ে আরো হিংস্র হয়ে বলে উঠল, এত সেফটির পরেও কিভাবে ধরা পড়েছিস? ওই চতুর চাচাবাদিরা গোপনে এভাবে আমার পিছু লেগে সব কিছু জেনে যাবে, সেটা কারোর ধারণাতেই ছিল না। এই ঘটনা উন্মোচনের মূলে রয়েছে ওই জীবন জাঙ্কুক, আর ওদের সাহায্য করেছে আইরিন। ওকে আমার আগেই মেরে ফেলা উচিত ছিল। ওটাকে বাঁচিয়ে রাখার জন্য আজ আমার এই পরিণতি। সবার দোষ তুলে ধরেছিস, তোর ভাইটা লুকাচ্ছিস কেন? ওই শোরের বাচ্চা আমার থেকে অনুমতি না নিয়ে কোন সাহসে জাঙ্কুকের উপরে অ্যাটাক করেছে? ওর এমপির পদ লাগবে, সেই জন্য সিউজনকে হুমকির উপরে রেখেছিলাম। এভাবে হুমকির উপরে রাখলে এমনি 2 দিন পর এমপির পদ ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে পালাতো। সেই কয়েকদিনের ধৈর্য হয়নি মাথারপুরের? বাইরে যে পরিমাণে গালি দিতেছে, গালিগুলা মুখ দিয়ে বাড়িতে আসে না, তাই গালিগুলাই স্কিপ করতেছি। তোমরা এমনি শোনো। ও জীবন জাঙ্কুকের উপরে অ্যাটাক করবে, আর জীবন জাঙ্কুক হাত গুটিয়ে বসে থাকবে? এইটুকু কমন সেন্স নেই? আছে কোন বাল? এইসব কিছু করার জন্য একমাত্র তোর ভাই দায়ী। ধরা পড়েছিস, এখন এর সাজা ভোগ কর মাদারপুর। সাজা ভোগ করবো মানে? তার মানে তুই এখানে আমাদের উদ্ধার করতে আসিস নি? তুই কি ভেবেছিস মরলে একা মরবো না, সাথে তো তোকে নিয়েও মরবো? আমি সব বলে দেবো পুলিশ অফিসারকে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। কি করবি তুই?
আমাকে এখান থেকে মুক্তি না করলে সব ফাঁস করে দেব যে আমি তো শুধু তোর খেলার একটা গুটি, আসল কালপ্রিট তো তুই। আমি এখানে এত রিস্ক নিয়ে এসেছি কি তোর চেহারা দেখতে? তোকে মুক্তি করার জন্য আমি এখানে এসেছি। অজ্ঞাত ব্যক্তির কথায় নাহিদ খানের মুখের ভাব পাল্টে গিয়ে খুশিতে জর্জর করে উঠে বলে উঠল, সত্যি বলছিস? অজ্ঞাত ব্যক্তি বাঁকা হেসে বলল, একদম সত্যি। ইউনা বেগম ব্যস্ত হাতে তেয়ে সুগা, জিমিন আর জাঙ্কুকের খাবার বেড়ে দিচ্ছে। তা দেখে জাঙ্কুক তাকে থামিয়ে দিয়ে এত ব্যস্ত হতে না বলে ওদের সাথে খেতে বসতে বলল। ইউনা বেগম না বলতেই জাঙ্কুক জোর করে তাকেও ওদের সাথে খেতে বসালো। জাঙ্কুকের এমন আচরণে খুব সন্তুষ্ট হলেন ইউনা বেগম। নিশ্চিন্ত হলেন তার অবুঝ সহজ সরল মেয়েটাকে ভুল কারো হাতে তুলে দেননি তিনি। সে না থাকলে এই ছেলেটা যে তার কলেজাটাকে সবসময় আগলে রাখবে ভাবতেই শান্তির নিঃশ্বাস নিল। সবাই যখন খাচ্ছিল তখন রুম থেকে বেশি আসলো জাঙ্কুকের ফোনের রিংটোন। জাঙ্কুকের ফোন এসেছে বুঝতে পেরে তে সবার দিকে তাকিয়ে একবার অবলোকন করে টেবিল থেকে উঠে উদ্যত হতে জাঙ্কুকের হাত ধরে আটকে দিয়ে বলল, যেতে হবে না, খাওয়া শেষ করো। তে ছোট করে বলল, প্রবলেম নেই, এনে দিই আমি। যেটা আমি বলেছি সেটা করো। বাচুক ফোন। জাঙ্কুকের কথায় তে আর কিছু বলল না। সবাই আবার খাওয়ায় মনোযোগ দিতে বিকট শব্দে বেজে উঠল সুগার ফোন। নীরবতার মাঝে হঠাৎ এভাবে ফোন বেজে উঠতে সবাই চমকে সুগার দিকে তাকাতেই সুগা হাসার চেষ্টা করে পকেট থেকে ফোন বের করে এই টাইমে কায়ের ফোন দেখে মুখ থেকে গালি বেরিয়ে আসতে যেতেও সবার কথা খেয়াল হতেই গালি গিলে নিয়ে ফোন কেটে দিয়ে বলল, সরি ডিস্টার্বের জন্য। এই কায়টারও না কমন সেন্স নেই, সময় নেই গময় নেই, যখন তখন ফোন করবে। এ বলে খাবার মুখে নিতে যাবে তার আগে আবার ফোন বেজে উঠতেই সুগা এবার চোখ মুখ কুচকে ফোন কাটে নেবে তার আগে জাঙ্কুক বলল, কোনো প্রয়োজন হতে পারে, রিসিভ করে দেখ কি বলে। আচারা কথা যারা আর কি বলবে। এ বলে সুগা ফোন রিসিভ করে কানে তুলতেই ফোনের ওপাশে কথা শুনে হুচট খেল, স্তব্ধ হলো, থমকালো। সুগার রিয়েকশন দেখে জাঙ্কুক ভ্রু গুটিয়ে প্রশ্ন করলো, হোয়াট হ্যাপেন্ড? জাঙ্কুকের প্রশ্নে তাৎক্ষণিক প্রত্যুত্তর করতে পারল না সুগা। কিছুক্ষণ পর কান থেকে ধীরে ফোনটা নামিয়ে শুকনো স্বরে জবাব দিল, নাইর খান খুন হয়েছে। সুগার কথা কানে যেতেই জাঙ্কুক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? সুগাও বসা থেকে উঠে তাড়া দিয়ে বলল, থানায় যেতে হবে, তারপর সবটা জানা যাবে, চল। জাঙ্কুক হাত ধুয়ে দ্রুততার সাথে এর উদ্দেশ্যে বলল, বাসা থেকে যেন এক পাও বের না হোক আমি না আসা পর্যন্ত। এ বলেই ইউনা বেগমের উদ্দেশ্যে বলল, আন্টি ওদের দিকে খেয়াল রাখবেন যেন বাসা থেকে বের না হয়। এই বাসায় সব জায়গায় সেফটি আছে, তবুও যেন বের না হয়। আমি গার্ড আরও বাড়িয়ে দিচ্ছি, সাবধানে থেকে ওদের সামনে রাখুন আমি না আসা পর্যন্ত। এ বলে জাঙ্কুক চোখেকে নিয়ে তড়িঘড়ি করে বের হতে গিয়েও ফোনের কথা মনে হতেই এর উদ্দেশ্যে বলল, ফোনটা নিয়ে এসো। নাইর খান খুন হয়েছে শুনে স্তব্ধ হয়ে গিয়েছে তে। জাঙ্কুকের কথাই হুঁশ আসতেই তে এক ঘোরের মাঝে উঠতে গিয়ে জাঙ্কুকের ফোন এনে জাঙ্কুকের হাতে দিতেই জাঙ্কুক হুঁশিয়ারি দিয়ে বলল, আন্টির কথা একদম অবাধ্য হবে না। এই বলে বড় বড় কদম ফেলে চলে গেল। থানায় এসে স্তব্ধ হয়ে গেল জাঙ্কুক আর সুগা। পুলিশ অফিসাররা ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে আছে। জাঙ্কুক সবার পালস চেক করে দেখলো সবার পালস ঠিকভাবে চলছে, কিন্তু কারো হুঁশ নেই, সবাই গভীর নিদ্রায় ঝুলে আছে। জাঙ্কুক সবাইকে পর্যবেক্ষণ করতে করতে নাহিদ খানকে রাখা জেলখানায় যেতেই চোখে পড়ল রক্তাক্ত নাহিদ খানের নিথর দেহের দিকে। যেই দেহের পাশে দাঁড়িয়ে আছে কিছু অফিসার, তাদের মাঝে সিউজনও রয়েছে। জাঙ্কুকরা সেখানে প্রবেশ করতেই সিউজন এগিয়ে আসতেই জাঙ্কুক ওর দৃষ্টি নাহিদ খানের দিকে সীমাবদ্ধ রেখে চোয়াল শক্ত করে বলল, কে করেছে এটা জানতে পেরেছো? সিউজন দুই দিকে মাথা নাড়ে। না বলতে জাঙ্কুক হুঙ্কার ছেড়ে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলে উঠল, কি করে এমনটা হলো? এই জন্যই আপনাদের এখানে পাঠিয়েছি। জাঙ্কুকের হুঙ্কার কলিজা শুদ্ধ উড়ে গেল অফিসারদের। তারা নিজেরাও দুঃস্বপ্নে ভাবেনি এমন কিছু ঘটবে। খাবারের সাথে কে এভাবে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে এভাবে অচেতন করে নাহিদ খানকে খুন করলো কেউ বুঝতে সক্ষম হলো না। সিসি ক্যামেরার ফুটেজ কোথায়? কথাটা বলতে কায়ে জাঙ্কুকের হাতে একটা ল্যাপটপ বাড়িয়ে দিতে জাঙ্কুক ল্যাপটপ অন করে পর্যবেক্ষণ করতে লাগলো। জাঙ্কুকের সাথে সুগাও সব পর্যবেক্ষণ করে তব দেখিয়ে গেল, কে এই সিরিয়াল কিলার যে ক্যামেরার সামনে বসে খুন করেছে। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করার কোনো প্রবণতাই ছিল না। খুনিকে চেনারও কোনো উপায় নেই। পরনে পুলিশের পোশাক, পুরো মুখ মাফলার দিয়ে পেঁচানো, যে কোনোভাবে বোঝার উপায় নেই যে কে এই লোক। সম্পূর্ণ ফুটেজ চেক করেও কোনো ক্লু পাওয়া গেল না ওই অজ্ঞাত ব্যক্তির। জাঙ্কুক কয়েকবার ফুটেজ চেক করে ল্যাপটপটা ছুঁড়ে মারল দূরে। রাগে পুরো শরীর কেঁপে উঠল, যেন পারলে এখানেই সবকিছু ধ্বংস করে দেয়। জাঙ্কুকের রক্তিম মুখশ্রী দেখে থরথরিয়ে কাঁপতে লাগলো অফিসাররা। এখন যে সবার উপরে দিয়ে সুনামি বয়ে যাবে ভাবতে এক এক জনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক এদের কাউকে কিছু না বলে পাশের জেলখানায় প্রবেশ করে কোনো দিক না তাকিয়ে এলোপাথারে মারতে লাগলো
জ্যাকসন খানকে। বায়ের শোকে পাথর বনে গিয়ে স্তব্ধ হয়ে বসেছিল জ্যাকসন খান। অবশ্য শোক বললে ভুল হবে, সবই ছিল স্বার্থের জন্য। পুলিশ জেলে ঢুকালেও জ্যাকসন খানের ভরসা ছিল তার ভাই কোনো না কোনো উপায়ে তাকে সহ এখান থেকে বের হবে। কিন্তু ভাই খুন হয়েছে শোনার পর থেকে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কারণ এখন আর বাঁচানোর জন্য কেউ নেই তার। দুদিন পর কোর্টে যখন ফাঁসির রায় দেবে সেই কথা ভাবতেই কলিজা শুদ্ধ উড়ে যাচ্ছে। জ্যাকসন খান এইসব নিয়ে যখন ভাবাই মতো, তখন আচমকা কেউ সেইভাবে এলোপাতাড়ি মারাই বুঝে ওঠার সময়টুকু পেল না কি হচ্ছে তার সাথে। এমনিতেই আগের ক্ষতগুলো এখনো শুকায়নি, সেই ক্ষতের উপর আবার আঘাত পেতেই জ্যাকসন খানের চোখ মুখ উল্টে গেল। সুগা ছুটে এসে জাঙ্কুককে জ্যাকসন খানের থেকে কিছুটা ছুটিয়ে আনতে আনতে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কি করছিস? মরে যাবে আর একটু হলে। জাঙ্কুক চেঁচিয়ে বলে উঠলো, ছাড় আমায়, এত বড় কলিজা, এখনো ওরা আসল কালপ্রেটের নাম লুকিয়ে গিয়েছে, এখনো সময় আছে, ওর মুখ থেকে বের কর আসল কালপ্রেট কে। সিউদুন আর সুগা মিলে জাঙ্কুককে কোনো রকম সামলে নিলেও জ্যাকসন খানের মুখ থেকে বের করা গেল না কোনো কথা বের হবেই বা কিভাবে, সে নিজেই তো জানে না কে সেই ব্যক্তি। তো হে আর্মি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? আমার অবস্থা খুবই শোচনীয়। একটার পর একটা ঝামেলা খালি আমার জীবনে আইতেই আছে। এখন কথা হইতেছে গিয়া সামনে আমার এক্সাম, আমি জানি না পরীক্ষা কি দিমু, কজ আমি কিচ্ছু পারি না। একেবারে মনো লাড্ডুই মারতে, কিন্তু লাড্ডু মারলে তো হবে না, উষ্টা মেরে বের করে দেবে কলেজ থেকে। যাই হোক, কি আর করতাম, এই গল্পটা যদি কোনো রকম শেষ করতাম তাহলে তোমরা একটা মানে আগের গল্প দিলাম বলে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো প্রণয়ের আমূল কাব্য গল্পটা দেওয়ার লাগি। এখন দেখি কি করুন যা। আচ্ছা তাহলে আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গেও।